বিরতির পর আরেকবার স্বাগত চলতে চলতে অনুষ্ঠানে কথা বলছিলাম জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে। জনাব চৌধুরী, আপনি তো ব্যবসায়িক জীবনের গল্প বলছিলেন এবং আপনি একটা পর্যায়ে বলছিলেন যে রাজনীতিতে আসলে আপনি অর্থনৈতিক দিকটা দেখেন। মানে আমার ওখানে জোরটা সেখানে জোরটা রাজনীতির মূল রাজনীতি তো আমাকে সেটা আমার মধ্যে থাকতে হবে, কিন্তু রাজনীতির মধ্যে কথা হচ্ছে বিভিন্ন এরিয়াতে সবার ইন্টারেস্ট থাকে একটা দলে। তো আমার ইন্টারেস্টটা সেখানে বেশি, বাট বেসিক মানে ফান্ডামেন্টালটা হচ্ছে রাজনীতি। কারণ অর্থনীতির কথা আমি যতই বলি যে অর্থনীতি হচ্ছে ইকোনমিক ইকোনমি কী বলে বড় চালিকা অর্থনীতি হচ্ছে রাজনীতির চালিকা শক্তি এবং এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা যদি অর্থনৈতিক সফলতা দিতে না পারি তাহলে দেশ এবং জনগণ, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা উঠে আসছে, তাদের জন্য যদি সেই সুযোগ সৃষ্টি করতে না পারি এবং সেটা তো অর্থনৈতিক সুযোগ সুবিধার মাধ্যমে তাদেরকে উঠে আসতে হবে। এখানে কর্মসংস্থান হতে হবে, বিনিয়োগ হতে হবে এবং আমাদের প্রবৃদ্ধি সহ এই যে একটা পরিবেশ আছে এবং সেখানে যে সম্ভাবনা বাংলাদেশের আছে সেটা বিশাল সম্ভাবনা আছে। এবং আমাদের মতো হার্ডওয়ার্কিং জাতি আমার মনে হয় বিশ্বে কম আছে। আমাদের এন্টারপ্রিনিয়র্সরা যেরকম হার্ডওয়ার্কিং, যে ধরনের তাদের ভিশন এবং যে যে ডাইনামিক্স আছে, সেটা কিন্তু খুব কম দেশে আছে এবং সেটাকে আমরা কাজে লাগানোর যে ব্যাপারটা আছে সেটা রাজনীতির মাধ্যমে করাটা অনেক সহজ আর কি। বিএনপি বাংলাদেশের অনেক বড় একটা দল এবং সেখানে জনাব সাইফুর রহমান দীর্ঘদিন অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, প্রয়াত সাইফুর রহমান। তাহলে কি আমরা এরকম স্বপ্ন দেখতে পারি যে আপনি একসময় বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, যেহেতু সাইফুর রহমান সাহেব এখন প্রয়াত, অদূর ভবিষ্যতে আপনার দল যদি ক্ষমতায় যায়, জনগণের ভোটে নির্বাচিত হয়ে, তাহলে কি আপনি অর্থনৈতিক দিকটাই দেখবেন? এরকম স্বপ্ন আপনার? এই সিদ্ধান্ত তো আমার নয়, এটা তো দলীয় প্রধানের, মাননীয় চেয়ারপারসনের সিদ্ধান্ত এবং দলের নেতৃবৃন্দের সিদ্ধান্ত। আমি কথা হচ্ছে আমি যে অবস্থানেই থাকি, যে সব অবস্থান থেকে তো আসলে অর্থনীতির জন্য কাজ করা সম্ভব না। আমি বাণিজ্য মন্ত্রী হিসাবে চেষ্টা করেছি, কিছু প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে, কিছু মিনিস্ট্রির মধ্যে কিছু অর্গানাইজেশনাল স্ট্রাকচারাল চেঞ্জ হয়েছে এবং এগুলোর সুফল আশা করি জনগণ পেয়েছে। আসলে সম্ভাবনাটা এত বেশি যে আমাদের অর্থনীতির সাথে জড়িত সমস্ত কার্যাবলী কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করে এবং রাজনীতির সিদ্ধান্তগুলো যদি আমরা সঠিকভাবে নিতে পারি তাহলেই কিন্তু যে আমাদেরকে আধুনিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যেটা বলে গেছেন এবং করেও গেছেন, আজকে প্রাইভেট সেক্টর বাংলাদেশে আমরা যেটা দেখছি সেটা কিন্তু ওনার কারণে হয়েছে এবং উনি প্রথমে প্রাইভেট সেক্টরকে সামনে নিয়ে আসছে। এবং আসলে প্রাইভেট সেক্টর ছাড়া, ব্যক্তি খাতের অবদান ছাড়া আমাদের প্রবৃদ্ধি অ্যাচিভ করা সম্ভব না। এবং তাদেরকে আমরা কিভাবে পলিসির মাধ্যমে এবং রাজনৈতিক পরিবেশের মাধ্যমে, গণতান্ত্রিক পরিবেশের মাধ্যমে আইন শৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে এনে, গণতন্ত্র ফিরিয়ে এনে, জনগণের নিরাপত্তা দিয়ে অবকাঠামোগত যে উন্নয়নগুলো আছে সেগুলো সব কিছু মিলিয়ে তো এগুলো সবগুলো রাজনৈতিক সিদ্ধান্ত। কিন্তু আমরা যতই অর্থনীতির কথা বলি, এই যে রাজনৈতিক সিদ্ধান্ত যদি সঠিক না হয় কিন্তু দেশ পিছিয়ে যাবে। আপনি তো অনেক বড় ব্যবসায়ী এবং আমাদের দেশের ব্যবসায়ীদের নিয়ে নানা রকম এক ধরনের ধারণা প্রচলিত আছে যে ব্যবসায়ী মানেই তারা কর ফাঁকি দেন, ব্যবসায়ী মানেই তারা বড় বড় সরকারি দল বা যারা মূল দল তারা ডোনেট করেন। এরকম কোনো কিছু কি আপনি করতে হয় আপনাকে কখনো কখনো বাধ্য হয়ে? না, আমার মনে হয় না। এটা আসলে ব্যবসায়ীদের মধ্যে যেরকম সে ভালো খারাপ লোক কিন্তু সব পেশাতে আছে। আপনি ব্যবসাতে যেরকম দেখবেন পেশাজীবীদের মধ্যে দুর্নীতি আছে, সরকারি কর্মচারীদের মধ্যে দুর্নীতি আছে, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে দুর্নীতি আছে এবং রাজনীতিবিদদের মধ্যে দুর্নীতি তার আমার বলার অপেক্ষা রাখে না। এটা বড় ধরনের দুর্নীতি আছে এবং আমরা অনেকটা আমাকে বলতে হচ্ছে বাধ্য হয়ে যে আসলে আমরা দেখছি ইদানিংকালে যে রাজনীতিবিদরাই কিন্তু ব্যবসায়ী হয়ে যাচ্ছে। যে ব্যবসায়ীদের কথা বলে তারাই কিন্তু বড় বড় ব্যবসায়ী হয়ে যাচ্ছে। মানে কোনোদিন কোনো ব্যবসা পরিচালনা করেন দেখবেন হঠাৎ সকালে উঠে সে একটা ব্যাংকের মালিক হয়ে গেল, একটা ইন্স্যুরেন্স কোম্পানির মালিক হয়ে গেল, একটা টেলিভিশন স্টেশনের মালিক হয়ে গেল। এই যে এটা রাজনীতি, ব্যবসা বাণিজ্যে যে ব্যাপারটা যেটা হয়েছে, এখানে কিন্তু যারা জেনুইন ব্যবসায়ী তাদের কিন্তু স্পেস কমে যাচ্ছে। আবার রাজনীতিবিদরা কিন্তু উল্টো অভিযোগ করেন যে অনেক ব্যবসায়ীরা হঠাৎ করে টাকা দিয়ে এসে তারা নমিনেশন কিনেছেন, তারা এমপি হচ্ছেন। কোনোটাই কি সঠিক? না, এটাও ঠিক। অনেক ব্যবসায়ী যাদের রাজনীতির সাথে কোনো সম্পৃক্ততা নাই, মানুষের সাথে নাই, রাজনীতির সাথে নাই,
এবং দেশ জাতির কল্যাণে যে রাজনীতি করতে আসছে সেটাও না, তারা হয়তো ব্যবসা করতে আসছে, এটাও ঠিক। যেভাবে রাজনীতিকদের একটি বিরাট অংশ আমরা দেখতে পাচ্ছি যে তারা ব্যবসায়ী হয়ে যাচ্ছে। সুতরাং এটা আসলে বাংলাদেশের আমাদের সার্বিক যে নৈতিক অবস্থান দেশটাতে, এটা কিন্তু অবনতির দিকে, এটা আমাকে স্বীকার করতে হবে। এবং এটাকে যদি আমরা বন্ধ করতে না পারি, এটাকে রিভার্স করতে না পারি, তাহলে কিন্তু বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, আধুনিক বাংলাদেশ, মধ্য আয়ের দেশ, এবং আমাদের যে নতুন জেনারেশনকে সমন্বিত করে যে দেশ গড়ার যে স্বপ্ন, সেটা কিন্তু সফল হবে না। এখানে কিন্তু কঠিন সিদ্ধান্ত নিতে হবে, এবং সেই সিদ্ধান্তের কারণে যদি আমার নিজের দলের লোক, আমার পরিবারের লোক যদি ক্ষতিগ্রস্ত হয়, আমাদের সেই কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এসছে। কিন্তু আপনি তো বাণিজ্য মন্ত্রী ছিলেন এবং একই সাথে আপনি ব্যবসায়ী। এই বাণিজ্য মন্ত্রী থাকাকালে ব্যবসায়ীদের সঙ্গে নানা ইস্যুতে কিন্তু টানাপোড়েন হয়। আমরা যদি পেঁয়াজের দাম, সয়াবিনের দাম, কৃত্রিম সংকট তৈরি করে এরকম অসংখ্য সংকট দেখেছি। সরকারে থাকা অবস্থা আপনি এরকম কোনো অভিজ্ঞতার বা মজার স্মৃতি মনে পড়ে যেটা আপনি হ্যান্ডেল করতে পেরেছিলেন? না, এটা তো ব্যবসায়ীরা তো দেখেন, ব্যবসায়ীদের মধ্যে দুই ধরনের, আমি যেটা আগেই বলেছি, খারাপ ভালো। একটা আছে যারা একটা অবস্থানের এটা এক্সপ্লয়টেশন, এটাকে এক্সপ্লয়েট করে এখান থেকে অতিরিক্ত মুনাফা করতে চায়। যেভাবে পেশাজীবীদের মধ্যে একটা আপনি দেখবেন, যখন ভাগ হয়ে একটা বিভিন্ন কারণে তারা এটা এক্সপ্লয়েট করতে চায়, সুযোগ আসলে। এটা হচ্ছে আমাদের আসলে এটা যেটা নৈতিক অবস্থান যেটা আমি বললাম, এটা একটা দিক আছে। একটা হচ্ছে সরকারের তদারকি এবং গুড গভর্নেন্স, এখানে একটা বড় ইস্যু কিন্তু। এবং গুড গভর্নেন্স করতে গেলে আমি যেটা বলেছি যে কঠিন সিদ্ধান্তগুলো আমাদেরকে নেওয়া প্রয়োজন। অজনপ্রিয় সিদ্ধান্ত, অজনপ্রিয় যে সিদ্ধান্তগুলো নিতে হয়, এইগুলোর কিন্তু নিতে হবে আমাদেরকে। এবং যতদিন আমরা সেই কঠিন সিদ্ধান্তগুলো নিতে না পারবো, এই অবক্ষয় কিন্তু থামানো কঠিন হবে। আপনি তো অনেকগুলো আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন, WTO থেকে শুরু করে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রির যেগুলো, সেগুলোতে বাংলাদেশ নিয়ে বহির্বিশ্বে গিয়ে যখন কথা বলেন, বাংলাদেশের একজন মানুষ হিসেবে, সরকারের একজন প্রতিনিধি হিসেবে, বা একজন শুধুই ব্যবসায়ী হিসেবে, তখন নিজের অনুভূতিটা কেমন হয়? এই দেশটাকে নিয়ে গর্ব হয় নাকি এক ধরনের অনুভূতি হয় যে আমরা পারছি না, আমরা গরিব, আমরা দরিদ্র, এরকম? না, আমার তো গর্ব হয়। আমি যেটা আগে বলেছি, 16 কোটি মানুষের দেশ বাংলাদেশ। এখানে কিন্তু না খেয়ে মানুষ মারা যাচ্ছে, তেমন কোনো একটা বড় আকারে এরকম কিন্তু কোনো ব্যাপার এখন নাই। অথচ আমাদের আশেপাশের দেশে আপনি দেখবেন, তাদের প্রবৃদ্ধির কথা শুনি, তাদের বিভিন্ন কথা শুনি, কিন্তু সেখানে কিন্তু লোকজন, তাদের টেলিভিশনে দেখাচ্ছে লোকজন উপোস থাকছে, মারা যাচ্ছে, আত্মহত্যা করছে। এই প্রবণতা কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে আসে না। এই কারণে আমার মনে হয় আমরা অনেকটা সফলতা লাভ করেছি, কিন্তু সেটা যথেষ্ট না। আমার যে সম্ভাবনা যেটা আছে, জাতি হিসাবে আমাদের একটা সুবিধা আছে, আমরা এখানে সব এক জাতির মানুষ, মূলত এক জাতির মানে আমরা বাংলাদেশি হিসাবে সবাই এখানে আছি। এবং আমরা কিন্তু যে কোনো সরকারের যে যে রাজনৈতিক সিদ্ধান্ত যদি সঠিকভাবে দেওয়া যায়, গণতন্ত্র যদি দেশে থাকে, মানুষের ভোটাধিকার যদি কেড়ে নেওয়া না হয়, মানুষের নিরাপত্তা যদি থাকে, আইনের শাসন যদি থাকে, মানবাধিকার ঠিক থাকে, এগুলো হচ্ছে কিন্তু ইন্ডিকেটার্স। আপনি যতদিন এই ইন্ডিকেটরগুলি সঠিকভাবে করতে পারবেন না, ততদিন কিন্তু বিনিয়োগের পরিবেশ হবে না। এবং সেটা বর্তমানে বাংলাদেশ খুব বেশি সাফার করছে। এবং এই পরিবেশ আনতে হলে এই ব্যাপারগুলো আমাদেরকে মানতে হবে। এবং আন্তর্জাতিকভাবেও কিন্তু আপনার যেটা আপনি সম্মানের কথা বললেন, অসম্মান যদি আমাদের হয়ে থাকে তাহলে এইসবের ইয়েতে হবে। কিন্তু আমাদের অর্থনৈতিক যে জনগণকে নিয়ে যে আমরা যতটুকু এসেছি, এটা আমাদের সম্মানের বিষয়। আমাদের যতটুকু এসছে প্রবৃদ্ধি, এটা যদি আমি মনে করি বর্তমানে আমাদের 8-9% প্রবৃদ্ধি হওয়া উচিত, এবং আগামী 2-4-5 বছরের মধ্যে ডাবল ডিজিট গ্রোথে আমরা চলে যাওয়া উচিত। কিন্তু আমাদের মূল সমস্যা যাবে কি এখন সবকিছু না, এখন বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, যে আমি যে ব্যাপারগুলো বলেছি, যেখানে একটি নির্বাচিত সরকার প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, তাদের বৈধতা নিয়ে প্রশ্ন, তাদের নৈতিক অবস্থান আজকে প্রশ্নবিদ্ধ হয়েছে, তো সেখানে তো আপনি সেই অবস্থা বিরাজমান অবশ্যই নয়। তো সেই ব্যাপারটা যতক্ষণ আমরা অ্যাড্রেস করতে পারবো না, বিনিয়োগকারী দেশে বলেন বাইরের বলেন, তারা কিন্তু স্বস্তিবোধ করবে না এবং তারা বিনিয়োগ করবে না। আর বিনিয়োগ ছাড়া কোনো দেশের প্রবৃদ্ধি হবে না। প্রবৃদ্ধি না হলে সম্পদ সৃষ্টি হবে না। সম্পদ সৃষ্টি না হলে সেটা ভাগবাটোয়ারার প্রশ্ন আসছে না। আপনাকে সম্পদ সৃষ্টি করলে সেটা জনগণের মধ্যে আপনি বন্টনের। জনাব চৌধুরী, আমাদের আরেকটা বিরতি নিতে হবে। দর্শক, আমরা আরও একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকবেন। দিনের শেষে বাংলাদেশের মানুষ আমাদেরকে অনেক বেশি দিয়েছে, যে আমরা যত না ডিজার্ভ করি তার চেয়ে বেশি আমাদেরকে দিয়েছে, আমাদের পরিবারকে দিয়েছে। তো দেশের মানুষকে তো কিছু ফিরিয়ে দিতে হবে।